সুপ্রিয় দর্শক, আজকের এটিএন বাংলার বিশেষ আয়োজন এই আমেরিকার অভিবাসন নীতি নিয়ে আমরা এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল, খুব আমাদের গণমাধ্যমে পরিচিত মুখ মঈন চৌধুরী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা বেশ অনেকেই জানি যারা গণমাধ্যমে কাজ করি বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দিকে ব্যক্তিগত পেশাগত বিভিন্ন কাজের সাথে জড়িত, যে মঈন চৌধুরী বহু বছর থেকে এই অভিবাসন নীতির উপরে কাজ করছে। তার একটা বিশেষ স্পেশালাইজেশনের জায়গা হচ্ছে ইমিগ্রেশন ল এবং অ্যাক্সিডেন্ট কেসেস, যেগুলো আমরা দেখি সেগুলোতে উনি ব্যাপক প্রশংসার সাথে কাজ করে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশেও, এবং প্রায়ই বাংলাদেশে উনি আসেন। এবারও বাংলাদেশ ভিজিটের সময়কালই আমরা তাকে পেয়েছি আমাদের স্টুডিওতে। মূলত সম্প্রতি মিস্টার মঈন চৌধুরী আমরা দেখলাম যে জাতীয় প্রেস ক্লাবে আপনি বেশ কিছু সাংবাদিক পেশাজীবীদের সাথে, অন্য স্টেক হোল্ডারদের সাথে এই মার্কিন এই ইমিগ্রেশনের যে বর্তমান চেঞ্জেসগুলো এগুলো নিয়ে কথা বলেছেন, যেখানে মানুষের ব্যাপক আগ্রহ ছিল। এবং মূলত কোন দিকগুলো আপনি সেখানে রেসপন্ড করেছেন যদি একটু বলেন। সারা বিশ্বের কাছে আমেরিকা এখন একটা লোভনীয় স্থান এবং সারা বিশ্বের প্রতিটা দেশের লোক আমেরিকায় থাকে, কিন্তু অনেকেই আইন না জানার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আমি একটা স্লোগান নিয়ে সবসময় বলি, ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে, আইন জানুন এবং আইন মানুন। একটা ভিন্ন দেশে যখন কেউ যায়, ওই দেশের আইন না জানাটা কিন্তু তাকে এক্সকিউজ করা হবে না। অনেকে না জেনে এমন এমন কাজ করে তার ভিসাটা রিভোক হচ্ছে, তার গ্রিন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো উল্লেখ্য যে, এবং কঠোর ভিসা নীতির কারণে আমেরিকায় বর্তমান সরকার যে ম্যান্ডেট নিয়ে আসছে, ট্রাম্প প্রশাসন, যে সে ইমিগ্রেশন রিফর্মটা করবে, তার মানে হচ্ছে ইমিগ্রেশনের সে পুঙ্খানুপুঙ্খ আইন প্রয়োগ করবে। আগে একই আইন ছিল, কিন্তু প্রয়োগটা ছিল কম। কারণ প্রয়োগ করার কারণে যারা মনে করেছিল যে আমেরিকাটা খুব সহজ, তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আবার সেমভাবে যারা বৈধভাবে যেতে চায় তাদের জন্য কিন্তু এটা সুপ্রসন্ন হচ্ছে। কারণ যদি কেউ কোনো অপরাধ না করে মিথ্যা তথ্য দিয়ে কোনো ভিসা বা মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড বা সিটিজেন না হয়ে থাকে, তাদের ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা মিস্টার মঈন চৌধুরী, একটা প্রসঙ্গ আমরা গণমাধ্যমে প্রায় দেখছি, প্লাস আজকের অনুষ্ঠানটি হবে শুনে হয়তো অনেকেই জানতে চেয়েছে যে যাদেরই সন্তানরা, ছেলেমেয়েরা মার্কিন যুক্তরাষ্ট্রে আন্ডারগ্র্যাড লেভেলে পড়তে যায় বা আরও বিভিন্ন ধাপে, অনেক ধরনের তথ্য আজকাল গণমাধ্যমে আসছে যে তাদের উপরে ভিসা এই নীতির একটা প্রভাব পড়ছে বলে মনে হচ্ছে। আপনি কিভাবে দেখেন? জিনিসটা এভাবে দেখা হচ্ছে, আমেরিকা যাদেরকে স্টুডেন্ট ভিসা দিয়ে থাকে তারা মনে করে যে তারা লেখাপড়া করতে যাচ্ছে, কিন্তু দেখা যায় একটা সময় পরে এই স্টুডেন্টগুলা লেখাপড়া করতে পারছে না। তাদের লেখাপড়া করতে না পারার কারণে তারা হয়তো কাজে ঢুকছে, কিন্তু কাজটা তারা হয়তো বৈধভাবে করার কথা না, যেহেতু তাদের ইনিশিয়ালি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় না, একটা সার্টেন টাইম পরে ওয়ার্ক পারমিট দেওয়া হয়। ওয়ার্ক পারমিট দেওয়া হয় ক্যাম্পাসে কাজ করার জন্য। যদি ইমিগ্রেশন জানতে পারে সে যে স্টুডেন্ট ভিসার যে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করেছে, তারা তার ভিসা রিভোক করতে পারে এবং করছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমরা কল পাচ্ছি এখন পিএইচডি স্টুডেন্ট বা লাস্ট সেমিস্টার আছে, তাদের ভিসা রিভোক হচ্ছে। অনেকে জানে না কী কারণে। বাট আমেরিকা যখন সরকার কিছু আইস যখন রিভোক করে, তারা কোনো কারণ দিয়েই করে, কিন্তু ডিএসও তাদেরকে বলতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক যে না জানিয়ে করার কারণে দুঃখজনক, তারা কোনো এটার কোনো নেক্সট এটা নাকি তারা জানছে না, অনেকে পাচ্ছে না। এটা আমাকে বলে, আর কিন্তু আমাদের যে অ্যাটর্নি হিসেবে যখন আমরা চাই তখন আমরা হয়তো জানতে পারবো, বাট ইট টেকস টাইম। সো এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব, আপনারা যারা স্টুডেন্ট যারা যাচ্ছে তারা জানে যে লেখাপড়া করতে যাচ্ছে, তারা যেন টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট না করে। তাদের কিন্তু রুলস বলে দেওয়া হচ্ছে। তারা কি লেখাপড়ার পাশাপাশি অন্য জব করতে যায় বলে সেটি ভায়োলেশন হয় বলে মনে হচ্ছে? অবশ্যই যদি ওয়ার্ক পারমিট ছাড়া কেউ কাজ করে তখন সেটা ভায়োলেশন। এবং অনেকেই আমেরিকাতে অতীতে পূর্ববর্তী সরকারের সময় এবং ট্রাম্প প্রশাসনে কাজ করেছে, কিন্তু সবাইকে তো ধরা হয় না। যাদের কপাল খারাপ তারা হয়তো আইসির মনিটরে পড়ে। সো সবাইকে সতর্ক থাকা উচিত। এবং পড়ালেখা করলে কিন্তু ওই যে তার সম্ভাবনাটা, এটা একটা সম্ভাবনা। যদি আপনি ফুল টাইম লেখাপড়া করে ব্যাচেলর করতে পারেন, মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন, আমেরিকা কিন্তু তাদের জন্য বৈধভাবে থাকার অনুমতি দিচ্ছে এবং এটা তাদের
অধিকারের মধ্যেই পড়ে। এটা কোনো কোম্পানি থেকে স্পন্সর করলে, আচ্ছা। এমনকি NIW আছে, তারা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে তারা কিন্তু নিজে নিজেই গ্রিন কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে লেখাপড়া কন্টিনিউ করতে হবে, কমপ্লিট সেই করতে হবে। দিকটি দেখতে হবে। মিস্টার মঈন চৌধুরী, আপনি লক্ষ্য করেছেন যে আজকে আমাদের অনুষ্ঠানের যে টাইটেল তার মধ্যে একটি শব্দ আছে যে এই নীতির কঠোরতা। তার মানে কঠোর করা হয়েছে বা যেগুলো নিয়ম নীতি পালন করা হচ্ছে, এটির আমরা প্রভাবটি নিয়ে একটু কথা বলছি। আপনি অলরেডি বলেছেন সম্ভাবনা বা উত্তরণের পথ কি হতে পারে বলে মনে হয়? সম্ভাবনা হচ্ছে যে এই স্লোগানটা আইন জানুন আইন মানুন। এখন যদি আপনি নাই জানেন যে আপনার আমরা আইন কর্তব্যটা কি, অধিকার কি, তখন তো আপনি মানতে পারবেন না। সো সবাইকে একটু বেসিক লটা জানতে হবে। আমেরিকা সম্প্রতি একটা আইন পাশ করেছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই। এটা বাই পার্টিসান কংগ্রেসে, আপনার কংগ্রেসে তো দুইটা হাউস এবং সিনেট, দুইটা পার্ট থাকে। যে হাউস সিনেট দুইটাই কিন্তু একত্রিত হয়ে এবং বাই পার্টিসান বোথ পার্টি ডেমোক্রেট রিপাবলিকান একত্রিত হয়ে পাশ করেছে যে লাইকেন্স রাইলি অ্যাক্ট। ওই অ্যাক্টের অধীনে বলা আছে যদি কেউ সামান্য ছোটোখাটো অপরাধও দোষী সাব্যস্ত হয়, অথবা অপরাধের চেয়ে অভিযুক্ত হয়, তাকে কিন্তু আমেরিকা থেকে বের করে দিতে পারে যদি তার লিগ্যাল স্ট্যাটাস না থাকে। সো এই ক্ষেত্রে সবাইকে বলবো আপনারা শখের বশবর্তী হয়ে কোনো ধরনের অন্যায় বা অপরাধের সাথে জড়াবেন না, যেটা আপনার ভবিষ্যৎ স্ট্যাটাস নিয়ে শঙ্কার তৈরি হতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটা কথা যেটা আপনি বললেন যে পর্যাপ্ত তথ্যপত্র রাখা, জানা, এগুলো যারা ওখানে আছে বা যারা আমেরিকা যেতে চায় তাদের জানার সোর্সটি কি হতে পারে? কোত্থেকে তারা রেগুলার আপডেটেড থাকতে পারে? সোর্স থেকে হচ্ছে আমেরিকান সেন্টার যেটা আছে, ওইটা কিন্তু প্রতিটা দেশে আমেরিকা চায় যে আমেরিকান কালচার বোঝার জন্য, আমেরিকান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তারা কিন্তু একটা সেন্টার করে রাখছে প্রতিটা দেশে। সো ওটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এখান থেকে অনেকেই দেখা যায় প্রতারণার শিকার হয়, বিভিন্ন অন্য সোর্স থেকে মিসগাইডেড হয়। সোশ্যাল মিডিয়া অনেক তথ্য আসে অথেন্টিক না। আমরা যারা অ্যাটর্নি এট ল, আমরা কিন্তু কখনো মিথ্যা তথ্য দিতে পারবো না, স্পেশালি ভেরিফাইড ফেসবুক থেকে যখন বলি ইট মাস্ট বি অথেন্টিক, কারণ হলে আমরা লাইসেন্সড অ্যাটর্নি এট ল। সো অনেক দেখা যায় যে কনসালটেন্সি সার্ভিস, তারা, আমি ভুল তাদের বিপক্ষে বলছি না, তাদেরটা সবারটা যে মানে অথেন্টিক বলা যায় না। আপনাকে যে স্টুডেন্ট আছে তারা কিন্তু এখন মোটামুটি তারা জানে কোথা থেকে তথ্য নিতে হবে। আমেরিকান এম্বাসি আছে, আমেরিকান সার্ভিস সেন্টার আছে, ওগুলা কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। এবং সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়তে চায় সেই ইউনিভার্সিটি তাকে হেল্প করবে। আপনি যদি সেন্টার আছে ইউনিভার্সিটির সরাসরি যোগাযোগ করতে পারেন, কাউন্সিলর আছে, তারা হেল্প করবে। এই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির সরাসরি কথা বললে আপনি অথেন্টিক তথ্যটা পাবেন। আচ্ছা, এবারে আসার পরে আপনি নিজেও বলেছেন বা আমরাও জানি যে অনেকেই আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিংবা বিভিন্ন মাধ্যমে দেখা করছে বা কথা বলছে, বিভিন্ন রিয়ালিটিগুলো আলাপ করছে। মেইনলি কোন ধরনের কিউরিওসিটিগুলো আপনি বাংলাদেশে এইবারে দেখতে পেলেন? মেইন কিউরিওসিটি হচ্ছে অনেকেরই গ্রিন কার্ড আছে, তারা গ্রিন কার্ড বাতিল হয়ে গেছে, অনেক দিন আমেরিকা যেতে পারছে না বিভিন্ন কারণে। অনেকে ডিপোর্ট হয়ে গেছে অলরেডি, আমেরিকাতে বিদায় করে দেওয়া হয়, তারা চলে এসেছে, এখন তারা উপায় খুঁজছে নেক্সটে কীভাবে যাবে। আবার অনেকে যাওয়ার স্বপ্ন প্রতারিত হয়েছে, যেমন কারো কাছে টাকা দিয়েছে EB-3 ভিসায়, এখন তার ওই কোম্পানি নাই, কারণ তারা বাংলাদেশের লোকদের অভ্যাস কি মনে করে দালাল যদি বলে হয়ে যাবে, কিন্তু আমেরিকা দালালের দেশ না, আমেরিকা হচ্ছে ট্রু কান্ট্রি। এটা আপনার লর উপরে চলে। যদি কেউ বলে যে আমি তাকে এক্সট্রা মানে অতিরিক্ত কিছু করে দেবো, এটা একদম সম্ভব না। আর বাংলাদেশের মানুষের অভ্যস্ত, দালাল বলছে উনি কোনোভাবে করে দেবে, এই কোনোভাবে করে দেশটা আমেরিকা না। আইনে না থাকলে আইনে না থাকলে আপনারা কেউ, আমি মঈন চৌধুরী করতে পারবো না, কোনো প্রেসিডেন্ট আপনারা করতে পারবো না, আইনের মাধ্যমে থাকতে হবে। তো জিনিসটা আপনাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমেরিকা যদি আসেন আপনাদের অবশ্যই জানতে হবে আইনের দেশ, আইনের ব্যতিক্রম করলে সম্ভব না। এবং কোনো তথ্য যখন আপনারা দেবেন সরকারের কাছে, কোনো নথিতে, কোনো ফর্মে, ইট মাস্ট বি অথেন্টিক। আপনি যদি আন্দাজ করে তথ্য দিয়ে দেন, তারপর আপনি জানলেন না, এখন পরবর্তীতে আপনার প্রশ্ন করা হলো যে তুমি তা কি দিয়েছো, আপনি বুঝতে পারলেন না। কিন্তু মিস্টার মঈন চৌধুরী, আপনি যে শব্দটি বললেন, আমরা তো পরিচিত বিভিন্ন ফার্ম, আপনি দালাল কোম্পানির কথা বলেছেন, আরো অনেকের কথা, যারা
এরা কিভাবে মানুষকে মিসগাইড করবে, বিভ্রান্ত করে, এগুলোর কি কোনো ধরনের রেগুলেশন আমি আছে? আমি কারোর বিরুদ্ধে বলতে চাচ্ছি না, কারণ আমাদের অভ্যস্ত হয়ে গেছে লোকজন, এটা হচ্ছে মুখরোচক কথাগুলো মানুষ পছন্দ করে। এখন আমি যদি বলি আমি মঈন চৌধুরী সবাইকে নিয়ে যাবো আমেরিকা, আমার কাছে লোকজন আসতেছে, কিন্তু আমি কথা বলতে পারবো না, কারণ আমি লাইসেন্স অ্যাটর্নি অ্যাট ল। আমি মিথ্যা তথ্য দিলে আমার সমস্যা হবে, কিন্তু যাদের কোনো লাইসেন্স নাই আচ্ছা। তারা অনেক কিছু বলতে পারে, তাদের কোনো রেস্ট্রিকশন নাই। আমরা অ্যাটর্নি অ্যাট ল হিসাবে ইউ আর রেগুলেটেড বাই দ্য স্টেট অর ফেডারেল, কিন্তু যারা রেগুলেটেড না তাদের তো কেউ আপনার মুখরোচক কথা শুনতে বলতে পারে, তাদের কিছু করার নাই। তাদের মধ্যে তারা যেমন 10টার মধ্যে 2টা হয়, ওই 2টা দেখায় তারা কথা বলে, কিন্তু 8টা যে মানে অনেকটা এক্সাজারেটেড ভার্সন তারা শেয়ার করে, যেটা দেখে মানুষ বিভ্রান্ত হয়। তবে মানুষের উচিত যে আপনাদের মধ্যে যারা পিএইচডি হোল্ডার ডক্টর আছেন, আপনারা যে মাঝে মধ্যে যদি গাইড করেন যে সত্য জানা উচিত, তাহলে তারা হয়তো এটা বুঝবে। মূলত বাংলাদেশ থেকে একটা বড় সংখ্যক, আমি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট দেখেছি যে তারা একটা ড্রিম থাকে আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়গুলো, আইভি লিগ ইউনিভার্সিটি আছে আরও অনেকগুলো, যেগুলিতে পড়বার জন্য অনেকেই মন স্থির করে। কিন্তু সম্প্রতি আমরা এমনটি গণমাধ্যমে দেখেছি যে নামকরা বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্রছাত্রীরাও ইমিগ্রেশনের সমস্যায় ভুগছে, তারা এক ধরনের শঙ্কায় ভুগছে। এই ধরনের বাস্তবতাগুলো কি শঙ্কায় ভুগছে কারণ হচ্ছে আমেরিকা লেখাপড়া করতে টাকা পয়সার প্রয়োজন। একটা হচ্ছে কেউ ফুল ব্রাইট স্কলারশিপ পায়, তার ভয়ের কোনো কারণ নাই। আর একটা স্কলারশিপ না পেলে তাকে আর্থিক নিজে পে করে পড়তে হয়, সেলফ ফান্ডেড। এখন সে যদি না থাকে তখন সে কি করবে? হয়তো সে 2 সেমিস্টার করার পরে তার প্যারেন্টস তার টাকা পয়সা দিতে পারলো না, তখন সে কি করবে? এই যোগানটা দিবে কোত্থেকে? সো হি হ্যাজ নো মানি, হি হ্যাজ নো জব। সো বাধ্য হয়ে মানুষজন টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করার চেষ্টা করে, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট চেষ্টা করে। এই ক্ষেত্রে যদি ইমিগ্রেশন জানে, তাদের ভয়ের সম্ভাবনা হচ্ছে তারা হয়তো বোচারি বুক করবে। এবং পিএইচডি হোল্ডার যারা আছে, যারা বৈধভাবে বড় বড় ভালো ভালো ইউনিভার্সিটিতে যায়, তাদের অনেক সময় ফান্ডিংটা হয়তো, যেমন ডোনাল্ড ট্রাম্প ফান্ডিং যে বন্ধ করেছে, কোনভাবে কি এফেক্ট হবে আমরা জানি না। সো অনেক কারণ থাকতে পারে, এটা স্টুডেন্টরা বুঝবে। তাদের সবসময় উচিত হবে তাদের ডেজিগনেটেড যে জিএসও, যে স্কুল অফিসার, তার সাথে যোগাযোগ রাখা, এবং তারাই কিন্তু ইনফর্ম করে সব কিছু লেটেস্ট আপডেট। আপনি যে শব্দটি বললেন এটিও একটু আমি আলোচনায় আসতে চাইছিলাম। সেটি হচ্ছে যে ফান্ডিংয়ের যেই চেঞ্জেসটা আসলো, বিশেষ করে বাংলাদেশেও আমরা দেখেছি যে দাতা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম অনেকটাই বন্ধ করা হয়েছে, সীমিত করা হয়েছে। এর সাথে আরও অনেক ধরনের ফান্ডিংয়ের প্রভাব এর উপরে রয়েছে আমেরিকান গভর্নমেন্টের। এটির কি ইম্প্যাক্ট আপনি কতটুকু এবার দেখছেন বাংলাদেশে, যখন আপনি প্রেস ক্লাবে কথা বললেন বা এখন ব্যক্তিদের সাথে কথা বলছেন? এর ইম্প্যাক্ট আছে অবশ্যই। আমি অনেক কল পাচ্ছি যারা পিএইচডি ডিগ্রি করছে আমেরিকাতে, তাদের হয়তো 1 বছর করার পরে ফান্ডিং স্টপ হয়ে গেছে, তাদের হয়তো চলে আসতে বলবে। নতুন কোনো ফান্ডিং না আসলে তারা কিন্তু আর পড়তে পারবে না। সো আর আমেরিকা এখন যে অ্যাক্ট হয়েছে, যদি কেউ 30 দিনের বেশি আমেরিকার বাইরে থাকে, আমেরিকার ভিতরে থাকে 30 দিনের বেশি, তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ইউএসসিআইএসে, তার ফিঙ্গারপ্রিন্ট নেবে, সব কিছু নেবে। আমেরিকা ট্র্যাক করতে যাচ্ছে, 30 ডেজ আমেরিকা স্টে করার পরই রেজিস্ট্রেশন করতে হবে, থাকলে ইন্টেনশন থাকলে আর কি। আমেরিকা এখন চাচ্ছে যে অন্যান্য দেশের মতো ট্র্যাকিং সিস্টেম করতে, যেটা আগে তারা করতে পারে নাই, বর্ডার ক্রসিং কারণ তো পারে না, এটা হচ্ছে করার চেষ্টা করছে। আবার এটার মধ্যে পেনাল্টিও রাখা হয়, যদি কেউ না করে তার কিন্তু ফিউচার বেনিফিট তারা বন্ধ করে দিতে পারে। আচ্ছা, তো এই সামগ্রিক প্রেক্ষাপটে যেই অনেকে বলছে যে এটি হয়তো সাময়িক, এটি চেঞ্জ হতে পারে, আবার এটি পেপারেও আসছে যে অনেকে এগুলো আইনগতভাবেও আমেরিকান কোর্টে অনেক কিছু চ্যালেঞ্জ করছেন। এর প্রভাব এবং সম্ভাবনার শর্ট টার্ম, মিডিয়াম বা লং টার্ম ইম্প্যাক্ট আপনি কীভাবে দেখেন? আমেরিকা আইনের দেশ, আমি সবসময় বলি, এখানে আইনের বাইরে কিছু হবে না। আপনারা দেখছেন যে ব্যালেন্স অফ পাওয়ার আমেরিকাতে কীরকম। একটা প্রেসিডেন্ট চাইলেও তার মতামত অনেক কাজ হচ্ছে না, যেহেতু সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার এখানে খুব বেশি কাজ করে। একটা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার একজন ফেডারেল জাজ হোল্ড করে দিতে পারে। সো এই ক্ষেত্রে যদি অন্যায় কিছু হয়, যেগুলো কেস হবে, হিয়ারিং হবে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো আসলে মানে যারা ট্যুরিস্টদের একটা দেশে রাইটস দেবে, তার পক্ষে মামলা করবে কে? আমেরিকার স্বার্থে কাজগুলো করছে। তো এক্ষেত্রে আমি সবসময় বলি, যখন যেই দেশের যে আইন বলবৎ থাকে, সেই আইনটা সবারই জন্য
প্রযোজ্য। আমি যদি মনে করি আগে এরকম ছিল এখন কেন হবে না, এটা বলা যাবে না। আর ভিন্ন দেশে গেলে আপনি কোনো অধিকার আছে, কিন্তু ওই দেশে আইনটা মানতে হবে। আইন যদি বন্ধ হয়, যেমন আপনারা শুনেছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা করেছিল উনি, এটা কিন্তু উনি বাতিল করার চেষ্টা করার পরে এক্সিকিউটিভ অর্ডার সাইন করার পরেই কিন্তু এটাকে রিট হয়েছিল এবং ফেডারেল জাজ এটাকে হোল্ড করে রেখেছে, ইনজাংশন দিয়ে রেখেছে। তারপরে আবার সরকার পক্ষ সার্কিট কোর্টে মামলা আপিল করেছে, যেটা হোল্ডটা তোলার জন্য, ইনজাংশন তোলার জন্য। সার্কিট কোর্ট বলেছে না, ইনজাংশন তোলার প্রয়োজন, ইনজাংশনটা থাকবে। দ্যাট মিনস এখন যারা জন্ম হয় আমেরিকাতে তারা কিন্তু পাসপোর্ট পাচ্ছে, আনলেস ওইটা সুপ্রিম কোর্টে, এটা হিয়ারিং এর পর সুপ্রিম কোর্টে যেতে পারে, শর্ত সাপেক্ষে শর্ত পাচ্ছে তারা। কিন্তু সুপ্রিম কোর্টে যখন যাবে তখন ফাইনাল সিদ্ধান্ত হবে যে এটা এর পরবর্তীতে পাবে কিনা। মানে যেহেতু এটা জুডিশিয়াল ওয়েতে গেছে, জুডিশিয়াল ভাবে শেষ করতে হবে। এটা আমি অনেক দিন যাবত বলছি এটা, যে সুপ্রিম কোর্ট হচ্ছে হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন কোনো ক্রাইসিস দেখা দিলে সুপ্রিম কোর্ট এটা বিবেচনা করবে কোন পক্ষে যাবে। সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের মধ্যে অনেকেই শঙ্কার মধ্যে আছে যে আমাদের রিপাবলিকান জাজেস হচ্ছে সুপ্রিম কোর্ট জাস্টিস 6 জন এবং ডেমোক্রেট জাস্টিস হচ্ছে 3 জন। সো যদি পার্টি ওয়াইজ বলা হয় রিপাবলিকান পার্টি উইন করতে পারে, কিন্তু এই আমেরিকায় তারপর জাজরা কোনো পার্সিয়াল সচরাচর করে না, তারা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করবে এবং 5 জন যেই পক্ষে থাকবে সেই পক্ষেই গ্রহণযোগ্য হবে। আমি যেহেতু আপনি একটা পর্যায়ে বলেছেন যে আমাদের যারা আমেরিকায় যেতে চায় বা পর্যাপ্ত তথ্যপত্র তারা পাচ্ছে কিনা, কোন সোর্স থেকে জানবে, আমেরিকান সেন্টারের কথা বলেছেন, এক্ষেত্রে গণমাধ্যমও কি একটা ভূমিকা নিতে পারে কিনা? বিকজ গণমাধ্যম অনেক তথ্যপত্র তুলে ধরে, প্রচুর স্ক্রল নিউজ দিচ্ছে বা অনেক রোল প্লে করছে। আপনি কি মিডিয়ার কোনো রোল দেখেন মানুষকে এডুকেট করবার ক্ষেত্রে? অবশ্যই গণমাধ্যম বিশাল ভূমিকা রাখতে পারে, কারণ গণমাধ্যমের কথা মানুষ শুনে। এবং যদি আপনারা এখন অনেকেই ফেমাস হয়ে যাচ্ছে রিলস করে, লাইভ করে, তো ওই লাইভগুলো কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশে অনেক লাইভ পপুলার হয়, যেগুলো নাম বলতে চাচ্ছি না, কিন্তু ওরা অথেন্টিক না, শুধু ফান করতে গিয়ে তারা পপুলার হয়ে যাচ্ছে। কিন্তু এই সিস্টেমটা চালু করতে তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে না, শুধু ফান তারা ফেমাস হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমাদের এই ট্রেন্ডটা ফেরত নিয়ে মানুষকে বোঝাতে হবে, মানুষের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। ফান এক জিনিস, কিন্তু আপনারা যদি কোনো বিষয়ে যে আপনার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, আপনার জীবনের একটা উল্লেখযোগ্য সময়, ওইসব জিনিস কোনো সময় ফান করে নিতে না। এইসব জিনিস আপনি অথেন্টিক সোর্স থেকে নিতে হবে। এখন যারা লেখাপড়া করে তারা কিন্তু আইটিতে ভালো বুঝে, এবং তারা এখন সরকারি সময়ে তাদের ডাটা অনেক আছে, তারা ইচ্ছা করলে স্ক্রল করে জানতে পারে। গুগলে সার্চ দিলে চলে আসতেছে। এখন যে আপনি গুগলে সার্চ দেন মঈন চৌধুরী, moinlaw.com, জানতে পারবেন আমি কে, আমি আর আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না। কিন্তু আমি যেটা বলেছি আপনি যথার্থই বলেছেন, কিন্তু মিডিয়াতে হয়তো এন্টারটেইনমেন্ট হিসেবে অনেকে ব্যবহার করছে মিডিয়াকে, ডিজিটাল মাধ্যমগুলো, কিন্তু এই ইমিগ্রেশন ল, তথ্যপত্র, কিউএনএ সেশন, প্রশ্ন উত্তর, এগুলোতেও কি মিডিয়ার মাধ্যমগুলোকে ব্যবহার করা যায় কিনা? ডেফিনেটলি যায়। মিডিয়া চাইলেই মানুষকে হেল্প করতে পারে। এটা যদি চায় তারা ব্যবহার করে সঠিক তথ্যটা দেওয়া, জনগণ উপকৃত হবে। এবং স্পেশালি স্কুল কলেজ লেভেলে তারাও পারে, কিন্তু দেখা যায় যে যারা করবে তারাই দেখা যায় যে স্কুল কলেজ লেভেলে যারা তাদেরকে হেল্প করে তারাই দেখা যায় একটা প্রতিষ্ঠানের সংযুক্ত হয়ে থাকে। অনেকের অভিযোগ পায় যে প্রপার সার্ভিস তার পাচ্ছে না। বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে আপনাদের মতো যারা সিজনড, যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, তাদের কাছে হয়তো অনেকে রিচ করতেও পারে না, হয়তো আপনাদের তথ্যপত্র অনেকের কাছে থাকে না। সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি হবে? আমি একটা কথা বলে আপনাকে, অনেকে আমাকে প্রশ্ন করেন, কল দেয় বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে, যারা কল দেয় বলে যে অ্যাটর্নির সাথে কথা বলতে চায়। আমরা যখন বলি যে কনসালটেশন ফি একটা আছে, তখন ওরা বলে কি আমি তো আপনাকে 20 লাখ টাকা দিয়ে রাজি, আপনি $100 কেন যাচ্ছেন? মানে সে দালালির সে অভ্যস্ত, সে শুনতে চাচ্ছে না তার আসলে যোগ্য কিনা। সে শুনতে চায় আমি বলবো হয়ে যাবে, তখন সে আমার কাছে আসবে। এই জিনিসটা আপনারা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। যদি আপনি প্রফেশনাল ইনফরমেশন, ইউ শুড গো টু প্রফেশনাল। আপনি 20 লাখ টাকা 25 লাখ কেন দেবেন? আগে জানান আপনি এটা কোয়ালিফাই করেন কিনা। কোয়ালিফাই করলে আপনি তখন প্রসিড করেন। আমরা সবসময় বলি টেক অ্যান ইনফর্ম ডিসিশন। আপনি না জেনে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশিরা করে কি, অর্ধেক না জেনে বলছে, সে বলেছে হবে, দ্যাট মিনস হবে। এটা বুঝে না তারা যে আসলে তার যোগ্যতার কতটুকু। নিজেকে বিল্ড আপ করতে হবে, প্রিপেয়ার ইয়োর সেলফ,
then you go for it. গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি বলেছেন। আরেকটি দিকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একটু র্যাপ আপ করবো, সেটি হচ্ছে যারা বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, আইনজীবী, গণমাধ্যমে, এরাও অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অতীতে গিয়েছে একটা স্পেশাল এখনো আছে কার্যক্রমের মধ্য দিয়ে। এই বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ কেমন এখন? যারাই যদি এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট কারো থাকে, এটা হতে পারে শিল্প, সাহিত্য, তারপরে আপনার সংস্কৃতি বলেন, তারপরে আপনার সাংবাদিক, সব ধরনের রিসার্চার তারা এটা পাবে। তো তাদের কোয়ালিটি থাকতে হবে, তাদের এরকম মেম্বারশিপ থাকতে হবে, ওই হাই প্রোফাইল হলে সব কিছু সম্ভব। আমরা এগুলো ভালোভাবে করি। কিন্তু এই আবার সেম ক্ষেত্রে মানুষ মনে করে কাগজ বানিয়ে দেবে। আপনার যদি অথেন্টিক হয় আমরা ডেফিনেটলি করি, কিন্তু এখন ট্র্যাক রেকর্ড যদি এটা সাপোর্ট করে তাহলেই আপনার হেল্প করতে তাহলে হেল্প করতে পারবো। অনেকে বলা হয়, অনেকে আবার সেম ক্ষেত্রে মানুষ মনে করে অমুক এই ভদ্রলোক বলেছে হয়ে যাবে। আপনি আপনাকে যোগ্যতা আপনি বুঝবেন, আমরা এটা আপনাকে হেল্প করবো, কিন্তু আপনি যোগ্য না হলে আপনি কেন করবেন? দেখা যায় এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে তারা কিন্তু ওই যে ডকুমেন্টগুলো স্ক্রুটিনি করতেছে, তারা যে আসলে অথেন্টিক কিনা এগুলা কিন্তু তারা ভেরিফাই করবে। অনেক গ্রিন কার্ডও যদি পেয়ে থাকে আর তার যে মিথ্যা তথ্য দিয়ে সবসময় বলে যারা পেয়েছে সেগুলো ভেরিফাই করা, সেগুলো ভেরিফাই হবে। যদি প্রমাণ হয় কোনো এক সময় যদি প্রমাণ হয় যে তথ্যগুলো মিথ্যা দিয়েছে, তখন তার এই গ্রিন কার্ডটা আর থাকার সম্ভাবনা নাই। এমনকি সিটিজেন হয়ে গেল তার বাতিলযোগ্য, যেহেতু সে মিথ্যা তথ্য দিয়ে এবং তথ্য গোপন করে সে সুবিধাটা নিয়েছে। যেমন কারো বললেন কেউ হয়তো তার বিরুদ্ধে মামলা আছে, দেশে সে অ্যারেস্ট হয়েছিল, সে যদি তাকে প্রশ্ন করা হলো হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, সে বললো নো, দ্যাট মিনস সে লাইড এট দ্য বিগিনিং। সো এই তথ্য দিয়ে সে যদি সিটিজেন হয়, গ্রিন কার্ড হয়, তার কিন্তু আর টিকার কথা না, ইন ফিউচারে টিকবে না। সো আমরা চাই যে সত্য তথ্য দিয়ে আপনার বেনিফিট নেন। হ্যাঁ, যদি বলেন অ্যারেস্ট হয়েছে সমস্যা না, ডিসপোজিশন সার্টিফিকেট দিলে হয়ে যায়। আমরা প্রচুর কাজ করি, কিন্তু আমি সবসময় বলি যে আপনারা সত্য তথ্য থাকেন, সারা জীবন শান্তিতে ঘুমাইতে হবে, নাহলে ঘুমও শান্তিতে হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অথেন্টিক এবং সত্য তথ্য দিয়েই সেই সামনে এগিয়ে যাওয়া উচিত। কারণ যে কোনো সময় এটা রিভিউ হতে পারে এবং সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে, যেগুলো আপনি অনেকটা এবারও বলেছেন যে অনেকের গ্রিন কার্ড পেয়েছিল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে আমেরিকার অভিবাসন নীতির কঠোরতা, যেটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক যে সিদ্ধান্ত বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যেগুলো আসলো, তার ইম্প্যাক্ট কতটুকু বা কতটুকু এর মধ্য দিয়েও সুযোগ সুবিধার মধ্য দিয়েও সামনে এগিয়ে যাওয়া সম্ভব, এগুলো সম্পর্কেই আজকের এই ইমিগ্রেশন স্পেশালিস্ট অ্যাটর্নি মঈন চৌধুরী কথা বললেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিয়েছেন মিস্টার মঈন চৌধুরী। সবশেষে আমি বলবো যে যারা আগামীতেও এই ইমিগ্রেশন সংক্রান্ত কাজে বা আমেরিকায় যাওয়ার আশা পোষণ করছে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু ক্লোজিং রিমার্কস আপনি দেবেন। আমি সবসময় বলি, যদি আপনার যোগ্যতা থাকে অবশ্যই আমেরিকায় আসবেন। যদি ট্যুরিস্ট ভিসায় আছেন অবশ্যই ঘুরতে আসবেন, সরকার আপনাকে ওয়েলকাম জানায়। যাদের ইমিগ্রেশনে যারা গ্রিন কার্ড পেয়েছেন তারা চেষ্টা করবেন আমেরিকাতে বেশি সময় স্পেন্ড করার জন্য, কারণ বর্তমান সরকার চাচ্ছে আপনার এলপিআর লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আমেরিকাতে বেশি সময় থাকেন। যদি তারা মনে করে যে আপনি আমেরিকায় থাকার সম্ভাবনা নাই, তখন আপনাদেরকে এয়ারপোর্টে অনেক প্রশ্ন করা হচ্ছে এবং তাদেরকে গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সো রেসপেক্ট দ্য ল অ্যান্ড এনশিওর দ্য পিস, দ্যাট ইজ আওয়ার স্লোগান। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মঈন চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে দর্শক যারা আমাদের সাথে দেশে এবং দেশের বাইরে থেকে যোগ দিলেন, দেখলেন আজকের অনুষ্ঠানটি, এটি বিভিন্ন মাধ্যমে অ্যাভেলেবেল থাকবে। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।